শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস শ্রীকান্ত। আজ আপনাদের পাঠ করে শোনাব শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের দ্বাদশ এবং ত্রয়োদশতম পরিচ্ছদ। পৃথিবীর কোন প্রান্ত থেকে শুনছেন এবং উপন্যাসটির কোন অংশটুকু আপনার হৃদয় ছুঁয়ে গেল কমেন্ট বক্সে জানালে খুশি হব। শুরু করছি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের দ্বাদশতম পরিচ্ছদ। সকালে খবর পৌঁছিল আরও 2 জন পীড়িত হইয়াছে। ঔষধ দিলাম। জমাদার সাঁইথিয়ায় সংবাদ পাঠাইয়া দিল। আশা করিলাম এইবার কর্তৃপক্ষের আসন টলিবে। বেলা 9টা আন্দাজ ছেলেটা মরিল। ভালোই হইল, এই তো ইহাদের জীবন। সম্মুখের মাঠের পথ দিয়া 2 জন ভদ্রলোক ছাতা মাথায় দিয়া চলিয়াছিলেন। কাছে গিয়া জিজ্ঞাসা করিলাম, এখানে গ্রাম কত দূরে? যিনি বৃদ্ধ তিনি মুখটা ঈষৎ উঁচু করিয়া বলিলেন, ওই যে। জিজ্ঞাসা করিলাম, খাবার জিনিস কিছু মেলে? অন্যজন বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, মেলে না কীরকম? ভদ্রলোকের গ্রাম, চাল ডাল ঘি তেল তরি তরকারি যা খুশি আপনার। আসছেন কোথা থেকে? নিবাস? মশাই আপনারা? সংক্ষেপে তাহাদের কৌতূহল নিবৃত্ত করিয়া সতীশ ভরদ্বাজের নাম করিতে উভয়ে রুষ্ট হইয়া উঠিলেন। বৃদ্ধ বলিলেন, মাতাল, বদমাইশ, জোচ্চোর। ইনি কোন একটা হাই স্কুলের হেডমাস্টার। তাহার সঙ্গী কহিলেন, রেলের লোক আর কত ভালো হবে, কাঁচা পয়সা টয়সা বেশ হাতে ছিল কি না? প্রত্যুত্তরে সতীশের টাটকা কবরের ঢিবিটা আমি হাত দিয়া দেখাইয়া জানাইলাম, এখন তাহার সম্বন্ধে আলোচনা বৃথা। কাল সে মরিয়াছে। লোকটাকে দাহ করিতে পারা যায় নাই, ওইখানে মাটি দিতে হইয়াছে। বলেন কি, বামুনের ছেলেকে? কিন্তু উপায় কি? শুনিয়া উভয়েই ক্ষুব্ধ হইয়া জানাইলেন যে ভদ্রলোকের গ্রাম, একটুখানি খবর পাইলে যা হোক একটা উপায় নিশ্চিত হইয়া যাইত। একজন প্রশ্ন করিলেন, আপনি তার কে? বলিলাম, কেউ না, সামান্য পরিচয় ছিল মাত্র। এই বলিয়া কি করিয়া এখানে জুটিলাম সংক্ষেপে তাহারই বিবরণ দিলাম। 2 দিন খাওয়া হয় নাই, অথচ কুলিদের মধ্যে কলেরা শুরু হইয়া গিয়াছে বলিয়া ছাড়িয়াও যাইতে পারিতেছি না। খাওয়া হয় নাই শুনিয়া তাহারা অতিশয় উদ্বিগ্ন হইলেন এবং সঙ্গে যাইবার জন্য বারংবার আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। এবং এই ভয়ানক ব্যাধির মধ্যে খালি পেটে থাকা যে মারাত্মক ব্যাপার, তাহাও একজন জানাইয়া দিলেন। বেশি বলিতে হইল না, বলার প্রয়োজনই ছিল না। খুদ পিপাসায় মৃৎকল্প হইয়া উঠিয়াছিলাম, তাহাদের সঙ্গ লইলাম। পথে এই বিষয়েই আলাপ হইতে লাগিল। পাড়াগাঁয়ের লোক। শহরের শিক্ষা বলিতে যাহা বুঝাই তাহা তাহাদের ছিল না। কিন্তু মজা এই যে ইংরাজ রাজত্বের খাঁটি পলিটিক্সটুকু তাহাদের অপরিজ্ঞাত নয়। এ যেন দেশের লোক দেশের মাটি হইতে, জল হইতে, আকাশ হইতে, বাতাস হইতে অস্থিমজ্জা দিয়া সংগ্রহ করিয়া লইয়াছে। উভয়েই কহিলেন, সতীশ ভরদ্বাজের দোষ নেই মশাই, আমরা হলেও ঠিক অমনি হয়ে উঠতাম। কোম্পানি বাহাদুরের সংস্পর্শে যেই আসবে সেই চোর না হয়ে পারবে না, এমনই এদের সোয়াসের গুণ। ক্ষুধার্ত ও একান্ত ক্লান্ত দেহে অধিক কথা কহিবার শক্তি ছিল না, সুতরাং চুপ করিয়াই রহিলাম। তিনি বলিতে লাগিলেন, কি দরকার ছিল মশাই দেশের বুক চিরে আবার একটা রেলের লাইন পাতবার? কোনো লোকে কি তা চাই? চায় না, কিন্তু তবু চাই। দিঘি নেই, পুকুর নেই, কুয়ো নেই,
কোথাও এক ফোঁটা খাবার জল নেই। গ্রীষ্মকালে গরু বাছুরগুলো জলাভাবে ধড়ফড় করে মারা যায়। কোথাও এক ফোঁটা খাবার জল থাকলে কি সতীশবাবুই মারা যেতেন? কক্ষনো না। ম্যালেরিয়া, কলেরা, হরেক রকমের ব্যাধি পীড়ায় লোক উজাড় হয়ে গেল। কিন্তু কাকস্য পরিবেদনা। কর্তারা আছেন শুধু রেলগাড়ি চালিয়ে কোথায় কার ঘরে কী শস্য জন্মেছে শুষে চালান করে নিয়ে যেতে। কি বলেন মশাই, ঠিক না? আলোচনা করিবার মতো গলায় জোর ছিল না বলিয়াই শুধু ঘাড় নাড়িয়া নিঃশব্দে সায় দিয়া মনে মনে সহস্রবার বলিতে লাগিলাম, এই এই এই। কেবলমাত্র এই জন্য ৩৩ কোটি নরনারীর কণ্ঠ চাপিয়া বিদেশীয় শাসনতন্ত্র ভারতে প্রতিষ্ঠিত রহিয়াছে। শুদ্ধমাত্র এই হেতুই ভারতের দিকে দিকে রন্ধ্রে রন্ধ্রে রেলপথ বিস্তারের আর বিরাম নাই। বাণিজ্যের নাম দিয়া ধনীর ধনভাণ্ডার বিপুল হইতে বিপুলতর করিবার এই অবিরাম চেষ্টায় দুর্বলের সুখ গেল, শান্তি গেল, অন্ন গেল, ধর্ম গেল। তাহার বাঁচিবার পথ দিনের পর দিন সংকীর্ণ ও নিরন্তর বোঝা দুর্বিষহ হইয়া উঠিতেছে। এ সত্য তো কাহারও চক্ষু হইতে গোপন রাখিবার জো নাই। বৃদ্ধ ভদ্রলোকটি আমার এই চিন্তাতেই যেন বাক্য যোজনা করিয়া কহিলেন, মশাই, ছেলেবেলায় মামার বাড়িতে মানুষ আমি। আগে ২০ ক্রোশের মধ্যে রেলগাড়ি ছিল না। তখন কি সস্তা আর কি প্রচুর জিনিসপত্রই না সেখানে ছিল। তখন কারো কিছু জন্মালে পাড়া প্রতিবেশী সবাই তার একটু ভাগ পেত। এখন থোড় মোচা উঠানের ২-৮ শাক পর্যন্ত কেউ কাউকে দিতে চায় না। বলে থাক, ৮:৩০ গাড়িতে পাইকারের হাতে তুলে দিলে ২ পয়সা আসবে। এখন দেয়ার নাম হয়েছে অপব্যয়। মশাই, দুঃখের কথা বলতে কি, পয়সা করার নেশায় মেয়ে পুরুষ সবাই যেন ইতর হয়ে গেছে। আর আপনারাই কি প্রাণ ভরে ভোগ করতে পায় না। শুধু তো আত্মীয় স্বজন প্রতিবেশী নয়, নিজেদেরও সকল দিক দিয়ে ঠকিয়ে ঠকিয়ে টাকা পাওয়াটাই হয়েছে যেন তাদের একটি মাত্র পরমার্থ। এই সমস্ত অনিষ্টের গোড়া হচ্ছে এই রেলগাড়ি। শিরার মতো দেশের রন্ধ্রে রন্ধ্রে রেলের রাস্তা যদি না ঢুকতে পেত, খাবার জিনিস চালান দিয়ে পয়সা রোজগারের সুযোগ এত থাকতো না। আর সেই লোভে মানুষ যদি এমন পাগল হয়ে না উঠত, এত দুর্দশা দেশের হতো না। রেলের বিরুদ্ধে আমার অভিযোগও কম নহে। বস্তুত যে ব্যবস্থায় মানুষের জীবন ধারণের একান্ত প্রয়োজনীয় খাদ্য সম্ভার প্রতিদিন অপহৃত হইয়া শৌখিন আবর্জনায় সমস্ত দেশ পরিপূর্ণ হইয়া উঠিতেছে, তাহার প্রতি তীব্র বিতৃষ্ণা না জন্মিয়া পারে না। বিশেষত দরিদ্র মানবের যে দুঃখ ও যে হীনতা এইমাত্র চোখে দেখিয়া আসিলাম, কোনো যুক্তিতর্ক দিয়াই তাহার উত্তর মেলে না। তথাপি কহিলাম, আবশ্যকের অতিরিক্ত জিনিসগুলো অপচয় না করে যদি বিক্রি হয়ে অর্থ আসে, সে কি নিতান্তই মন্দ? ভদ্রলোক লেশমাত্র ইতস্তত না করিয়া নিঃসংকোচে বলিলেন, হ্যাঁ, নিতান্ত মন্দ, নিছক অকল্যাণ। ইহার ক্রোধ ও ঘৃণা আমার অপেক্ষা ঢের বেশি প্রচণ্ড। বলিলেন, এই অপচয়ের ধারণাটা আপনার বিলাতের আমদানি। ধর্মস্থান ভারতবর্ষের মাটিতে এর জন্ম হয়নি, জন্ম হতেই পারে না। মশাই, মাত্র নিজের প্রয়োজনটুকুই কি একমাত্র সত্য? যার নেই তার প্রয়োজন মেটানোর কি কোনো মূল্যই পৃথিবীতে নেই? সেটুকু বাইরে চালান দিয়ে অর্থ সঞ্চয় না করাই হলো অপচয়, হলো অপরাধ। এই নির্মম নিষ্ঠুর উক্তি আমাদের মুখ দিয়ে বার হয়নি, বার হয়েছে তাদের যারা বিদেশ থেকে এসে দুর্বলের গ্রাস কেড়ে নেবার দেশব্যাপী জালে ফাঁসের পর ফাঁস যোজনা করে চলেছে। বলিলাম, দেখুন, দেশের অন্ন বিদেশে বার করে নিয়ে যাবার আমি পক্ষপাতী নই, কিন্তু
একের উদ্বৃত্ত অন্নে অপরের চিরদিন ক্ষুণ্ণবৃত্তি হতে থাকবে, এইটাই কি মঙ্গলের? তাছাড়া বাস্তবিক বিদেশ থেকে এসে তো তারা জোর করে কেড়ে নিয়ে যায় না, অর্থ দিয়ে কিনে নিয়েই তো যায়। ভদ্রলোক তিক্ত কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, কেনেই বটে। বড়শিতে টোপ গেঁথে জলে ফেলা যেমন মাছের সাদর নিমন্ত্রণ। এই ব্যঙ্গোক্তির আমি আর উত্তর দিলাম না, কারণ একে তো ক্ষুধা, তৃষ্ণা ও শ্রান্তিতে বাদানুবাদের শক্তি ছিল না, অপিচ তাহার বক্তব্যের সহিত মূলত আমার বিশেষ মতভেদও ছিল না। কিন্তু আমাকে চুপ থাকিতে দেখিয়া তিনি হঠাৎ ভয়ানক উত্তেজিত হইয়া উঠিলেন এবং আমাকেই প্রতিপক্ষ জ্ঞানে অত্যন্ত উষ্মার সহিত বলিতে লাগিলেন, মশাই ওদের উদ্দাম বণিক বুদ্ধির তত্ত্বকথাটুকুকেই সারসত্য বলে বুঝে আছেন, কিন্তু আসলে এত বড় অসৎ বস্তু পৃথিবীতে আর নেই। ওরা জানে শুধু 16 আনার পরিবর্তে 64 পয়সা গুনে নিতে। ওরা বোঝে কেবল দেনা আর পাওনা। ওরা শিখেছে শুধু ভোগটাকেই জীবনের একমাত্র ধর্ম বলে স্বীকার করতে। তাই তো ওদের পৃথিবীজোড়া সংগ্রহ ও সঞ্চয়ের ব্যসন জগতের সমস্ত কল্যাণ আচ্ছন্ন করে দিয়েছে। মশাই, এই রেল, এই কল, এই লোহা বাঁধানো রাস্তা, এই তো হলো পবিত্র ভেস্টেড ইন্টারেস্ট। এই গুরুভারেই তো সংসারে কোথাও গরিবের নিঃশ্বাস ফেলবার জায়গা নেই। একটুখানি থামিয়া বলিতে লাগলেন, আপনি বলছিলেন একের প্রয়োজনের অতিরিক্ত বস্তুটুকু চালান দেবার সুযোগ না থাকলে হয় নষ্ট হতো, না হয় অভাবগ্রস্তেরা বিনামূল্যে খেত। একেই অপচয় বলছিলেন না? কহিলাম, হ্যাঁ, তার দিক দিয়ে অপচয় বই কি। বৃদ্ধ প্রত্যুত্তরে অধিক অসহিষ্ণু হইয়া উঠিলেন। কহিলেন, এসব বিলাতি বুলি অর্বাচীন অধার্মিকের অজুহাত। কারণ আর একটু যখন বেশি চিন্তা করতে শিখবেন, তখন আপনারই সন্দেহ হবে বাস্তবিক এইটাই অপচয়, না দেশের শস্য বিদেশে রপ্তানি করে ব্যাংকের টাকা জমানোটাই বেশি অপচয়। দেখুন মশাই, চিরদিনই আমাদের গ্রামে গ্রামে জনকতক উদ্যমহীন, উপার্জন বিমুখ, উদাসীন প্রকৃতির লোক থাকত। তাদের মুদি ময়রার দোকানের দাবা পাশা খেলে, মরা পুড়িয়ে, বড়লোকের আড্ডায় গান বাজনা করে, বারোয়ারিতলায় মোড়লি করে, আরও এমনি সব অকাজেই দিন কাটত। তাদের সকলেরই যে ঘরের মধ্যে অন্ন সংস্থান থাকতো তা নয়, তবুও অনেকের উদ্বৃত্ত অংশেই তাদের সুখে দুঃখে দিন চলে যেত। আপনাদের অর্থাৎ ইংরেজি শিক্ষিতদের যত আক্রোশ তাদের পরেই তো। যাক, চিন্তার হেতু নেই। এইসব অলস, অকেজো, পরাশ্রিত মানুষগুলো এখন লোপ পেয়েছে, কারণ উদ্বৃত্ত বলে তো আর কোথাও কিছু নেই। সুতরাং হয় অন্যাভাবে মরেছে, না হয় কোথাও গিয়ে কোনো ছোট দাস্যবৃত্তিতে ভর্তি হয়ে জীবনমৃতভাবে পড়ে আছে। ভালোই হয়েছে, মেহন্নতের গৌরব প্রতিষ্ঠিত হয়েছে, জীবন সংগ্রাম বলির সত্যতা প্রমাণিত হয়েছে। কিন্তু সমস্ত গ্রামের আনন্দটুকু যেন তাদের সঙ্গেই সহমরণে গেছে। এই শেষ কথাটাই চকিত হইয়া তাহার মুখের প্রতি চাহিলাম। ভালো করিয়া লক্ষ্য করিয়াও তাহাকে অল্প শিক্ষিত সাধারণ গ্রাম্য ভদ্রলোক ব্যতীত কিছুই মনে হইল না, অথচ বাক্য যেন তাহার অকস্মাৎ আপনাকে অতিক্রম করিয়া বহুদূর চলিয়া গেল। তাহার সকল কথাকেই যে অভ্রান্ত বলিয়া অস্বীকার করিতে পারিলাম তাহা নয়, কিন্তু অস্বীকার করিতেও বেদনা বোধ করিলাম। কেমন যেন সংশয় জন্মিল। এ সকল বাক্য তাহার নিজের নয়, এ যেন অলক্ষিত আর কাহারও জবানে। অতিশয় সংকোচের সহিত প্রশ্ন করিলাম, যদি কিছু মনে না করেন। না না, মনে করব কেন, বলুন।
জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এ সকল কি আপনার নিজের অভিজ্ঞতা, নিজেরই চিন্তার ফল? ভদ্রলোক রাগ করিলেন, বলিলেন, কেন, এসব মিথ্যে নাকি? একটি অক্ষরও মিথ্যে নয়, জানবেন। না না, মিথ্যে তো বলিনি। তবু তবু আবার কি? আমাদের স্বামীজি কখনো মিথ্যা উচ্চারণ করে না। বয়সে কম হলে কি হয়? অগাধ পণ্ডিত, অগাধ। তাকে আপনারা চেনেন নাকি? চিনি নে। বেশ, তিনি আমাদের আপনার লোক বললেই যে হয়। এর বাড়িতেই যে তার প্রধান আড্ডা। এই বলিয়া তিনি সঙ্গের ভদ্রলোকটিকে দেখাইয়া দিলেন। বৃদ্ধ তৎক্ষণাৎ সংশোধন করিয়া কহিলেন, আড্ডা বলো না নরেন, বলো আশ্রম। মশায়, আমি গরিব, যা পারি তার সেবা করি, কিন্তু এ যেন বিদুরের গৃহে শ্রীকৃষ্ণ। মানুষ তো নয়, মানুষের আকৃতিতে দেবতা। জিজ্ঞাসা করিলাম, সম্প্রতি কতদিন আছে আপনাদের গ্রামে? নরেন কহিলেন, প্রায় মাস 2 হবে। এ অঞ্চলে না আছে একটা ডাক্তার বদ্যি, না আছে একটা স্কুল। এর জন্যই তার যত পরিশ্রম। আবার নিজেও একজন মস্ত ডাক্তার। এতক্ষণে ব্যাপারটা বেশ স্পষ্ট হইল। ইনি সেই আনন্দ। সাঁইথিয়া স্টেশনে আহারাদি করাইয়া রাজলক্ষ্মী যাহাকে পরম সমাদরে গঙ্গা মাটিতে আনিয়াছিল, সেই বিদায়ের ক্ষণটি মনে পড়িল। রাজলক্ষ্মীর সে কি কান্না! পরিচয় তো মাত্র 2 দিনের, কিন্তু কত বড় স্নেহের বস্তুকেই যেন চোখের আড়ালে কোন ভয়ানক বিপদের মুখে পাঠাইয়া দিতেছে, এমনই তাহার ব্যথা। ফিরিয়া আসিবার সে কি আকুল অনুনয়, কিন্তু আনন্দ সন্ন্যাসী। তাহার মমতাও নাই, মোহও নাই। নারী হৃদয়ের বেদনার রহস্য তাহার কাছে মিথ্যা বই আর কিছুই নয়। তাই এতদিন এত কাছে থাকিয়াও অপ্রয়োজনে দেখা দিবার প্রয়োজন সে পলকের জন্য অনুভব করে নাই, এবং ভবিষ্যতেও হয়তো কখনো এই প্রয়োজনের হেতু আসিবে না। কিন্তু রাজলক্ষ্মী এ কথা শুনিলে যে কত বড় আঘাত পাইবে, সে শুধু আমিই জানি। নিজের কথা মনে পড়িল। আমারও বিদায়ের মুহূর্ত আসন্ন হইয়া আসিতেছে। যাইতে হইবে, তাহা প্রতিনিয়তই উপলব্ধি করিতেছি। আমার প্রয়োজন রাজলক্ষ্মীর সমাপ্ত হইয়া আসিতেছে। কেবল ইহাই ভাবিয়া পায় না, সেদিনের দিনান্তটা রাজলক্ষ্মীর কোথা দিয়া কেমন করিয়া অবসান হইবে। গ্রামে পৌঁছিলাম। নাম মামুদপুর। বৃদ্ধ যাদব চক্রবর্তী তাহারই উল্লেখ করিয়া সগর্বে কহিলেন, নাম শুনে চমকাবেন না মশাই। আমাদের চতুর্সীমানার মধ্যে মুসলমানের ছায়াটুকু পর্যন্ত মাড়াতে হয় না। যেদিকে তাকান ব্রাহ্মণ, কায়স্থ আর সজ্জাত। অনাচরণীয় জাতের বসতি পর্যন্ত নাই। কি বলো নরেন, আছে? নরেন সানন্দে সায় দিয়া বারংবার মাথা নাড়িয়া কহিল, একটিও না, একটিও না। তেমন গায়ে আমরা বাস করি নে। হইতে পারে সত্য, কিন্তু এত খুশি হইবারই বা কি আছে ভাবিয়া পাইলাম না। চক্রবর্তী গৃহে বজ্রানন্দের সাক্ষাৎ মিলিল। হ্যাঁ, তিনিই বটে। আমাকে দেখিয়া তার যেমন বিস্ময়, তেমনই আনন্দ। দাদা যে, হঠাৎ এখানে? এই বলিয়া আনন্দ হাত তুলিয়া নমস্কার করিলেন। এই নরদেহধারী দেবতাকে সসম্মানে অভিবাদন করিতে দেখিয়া চক্রবর্তী বিগলিত হইয়া গেলেন। আশেপাশে আরও অনেকগুলি ভক্ত ছিলেন, তাহারাও উঠিয়া দাঁড়াইলেন। আমি যেই হই, সামান্য ব্যক্তি যে নয়, এ সম্বন্ধে কাহারও সংশয় রহিল না। আনন্দ কহিলেন, আপনাকে বড় রোগা দেখাচ্ছে দাদা। উত্তর দিলেন চক্রবর্তী, আমার যে 2 দিন আহার নিদ্রা ছিল না, এবং বহু পুণ্য ফলেই শুধু বাঁচিয়া আসিয়াছি, ইহাই ব্যক্ত করিয়া কুলদের মধ্যে মড়কের বিবরণ এমনি সবিস্তারে বর্ণনা করিলেন যে
আমার পর্যন্ত তাক লাগিয়া গেল। আনন্দ বিশেষ কোনো ব্যাকুলতা প্রকাশ করিলেন না। ঈষৎ হাসিয়া অপরের কান বাঁচাইয়া কহিলেন, এতটা দুদিনের উপবাসে হয় না দাদা, একটু দীর্ঘকালের দরকার। কি হয়েছিল? জ্বর? বলিলাম, আশ্চর্য নয়, ম্যালেরিয়া তো আছেই। চক্রবর্তী আতিথ্যের ত্রুটি করলেন না। খাওয়াটা আজ ভালো রকমেরই হইল। আহারান্তে প্রস্থানের আয়োজন করিতে আনন্দ জিজ্ঞাসা করিলেন, আপনি হঠাৎ কুলিদের মধ্যে জুটলেন কি করে? বলিলাম, দৈবের চক্রান্তে। আনন্দ সহাস্যে কহিলেন, চক্রান্তই বটে। রাগের মাথায় বাড়িতে বোধহয় খবরও দেননি। বলিলাম, না, কিন্তু সে রাগ করে নয়, দেওয়া বাহুল্য বলেই দিইনি। তাছাড়া লোকই বা পেলাম কোথায়? আনন্দ বলিলেন, সে একটা কথা, কিন্তু আপনার ভালো মন্দ দিদির কাছে বাহুল্য হয়ে উঠল কবে থেকে? তিনি হয়তো ভয়ে ভাবনায় আধমরা হয়ে গেছেন। কথা বাড়াইয়া লাভ নাই, এ প্রশ্নের আর জবাব দিলাম না। আনন্দ স্থির করিলেন, জেরাই আমাকে একেবারে জব্দ করিয়া দিয়াছেন। তাহার স্নিগ্ধ মৃদুহাস্য ক্ষণকাল আত্মপ্রসাদ উপভোগ করিয়া কহিলেন, আপনার রথ প্রস্তুত, বোধ করি সন্ধ্যার পূর্বেই বাড়ি গিয়া পৌঁছিতে পারবেন। আসুন, আপনাকে তুলে দিয়ে আসি। বলিলাম, কিন্তু বাড়ি যাবার পূর্বে কুলিদের একটু খবর নিয়ে যেতে হবে। আনন্দ বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তার মানে রাগ এখনো পড়েনি? কিন্তু আমি বলি, দৈবের ষড়যন্ত্রে দুর্ভোগ যা কপালে ছিল তা ফলেছে। আপনি ডাক্তারও নন, সাধু বাবাও নন, গৃহী লোক। এখন খবর নেবার যদি কিছু থাকে তো সে ভার আমাকে দিয়ে নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। কিন্তু গিয়ে নমস্কার জানিয়ে বলবেন তার আনন্দ ভালো আছে। দ্বারে গরুর গাড়ি তৈরি ছিল। গৃহস্বামী চক্রবর্তী স্বনির্বন্ধ অনুরোধ জানাইলেন, এদিকে আর যদি কখনো আসা হয় এ বাড়িতে যেন পদধূলি দিয়া যান। তাহার আন্তরিক আতিথ্যের জন্য সহস্র ধন্যবাদ দিলাম, কিন্তু দুর্লভ পদধূলির আশা দিতে পারিলাম না। বাংলাদেশ আমাকে অচিরে ছাড়িয়া যাইতে হইবে, এ কথা মনের মধ্যে অনুভব করিতেছিলাম। সুতরাং কোনো দিন কোনো কারণেই এ প্রদেশে ফিরিয়া আসার সম্ভাবনা আমার পক্ষে সুদূর পরাহত। গাড়িতে উঠিয়া বসিলে আনন্দ ছোঁয়ের মধ্যে মাথা গলাইয়া আস্তে আস্তে বলিলেন, দাদা, এদিকের জল বাতাস আপনার সইছে না। আমার হয়ে দিদিকে বলবেন, পশ্চিম মুলুকের মানুষ আপনি, আপনাকে যেন তিনি সে দেশেই নিয়ে যান। বলিলাম, এদেশে কি মানুষ বাঁচে না আনন্দ? প্রত্যুত্তরে আনন্দ লেশমাত্র ইতস্তত না করিয়া কহিলেন, না। কিন্তু এ নিয়ে তর্ক করে কি হবে দাদা? শুধু আমার স্বনির্বন্ধ অনুরোধটা তাকে জানাবেন। বলবেন, আনন্দ সন্ন্যাসীর চোখ নিয়ে না দেখলে এর সত্যতা বোঝা যাবে না। মৌন হইয়া রহিলাম, কারণ রাজলক্ষ্মীকে এ অনুরোধ জানানো যে আমার পক্ষে কত কঠিন আনন্দ তাহার কি জানে। গাড়ি ছাড়িলে তিনি পুনশ্চ কহিলেন, কই, আমাকে তো একবারও যাবার নিমন্ত্রণ করলেন না দাদা। মুখে বলিলাম, তোমার কত কাজ, তোমাকে নিমন্ত্রণ করা কি সোজা ভাই? কিন্তু মনে মনে আশঙ্কা ছিল, ইতিমধ্যে পাছে কোনো দিন তিনি নিজেই গিয়ে উপস্থিত হন। এই তীক্ষ্ণধী সন্ন্যাসীর দৃষ্টি হইতে তখন কিছুই আর আড়ালে রাখিবার জো থাকিবে না। একদিন তাহাতে কিছুই আসিয়া যাইত না। মনে মনে হাসিয়া বলিতাম, আনন্দ, এ জীবনের অনেক কিছুই বিসর্জন দিয়াছি, তাহা অস্বীকার করিব না, কিন্তু আমার লোকসানের সেই সহজ হিসাবটা শুধু দেখিতে পাইলে। কিন্তু তোমার দেখার বাহিরে যে আমার সঞ্চয়ের অঙ্কটা একেবারে সংখ্যাতীত হইয়া রহিল,
মৃত্যু পরের সে পাথেও যদি আমার জমা থাকে, এদিকের কোনো ক্ষতিকেই আমি গণনা করিব না। কিন্তু আজ বলিবার কথা কি ছিল? তাই নিঃশব্দে নতমুখে বসিয়া চক্ষের পলকে মনে হইল, ঐশ্বর্যের সেই অপরিমেয় গৌরব যদি সত্যই আজ মিথ্যা মরীচিকায় বিলুপ্ত হইয়া থাকে, তো এই গলগ্রহ ভগ্নস্বাস্থ্য অবাঞ্ছিত গৃহস্বামীর ভাগ্যে অতিথি আহ্বান করিবার বিড়ম্বনা যেন আমার না ঘটে। আমাকে নীরব দেখিয়া আনন্দ তেমনি হাসি মুখে কহিলেন, আচ্ছা, নতুন করে নাই যেতে বললেন। আমার সাবেক নিমন্ত্রণ পুঁজি আছে, আমি সেই দাবিতেই হাজির হতে পারব। জিজ্ঞাসা করিলাম, কিন্তু সে কাজটা কি নাগাদ হতে পারবে? আনন্দ হাসিয়া বলিলেন, ভয় নেই দাদা, আপনাদের রাগ পড়বার ভিতরে গিয়ে উত্ত্যক্ত করব না, তারপরেই যাব। শুনিয়া চুপ করিয়া রহিলাম। রাগ করিয়া যে আসি নাই তাহা বলিতেও ইচ্ছা হইল না। পথ কম নহে, গাড়োয়ান ব্যস্ত হইতেছিল। গাড়ি ছাড়িয়া দিলে তিনি আর একবার নমস্কার করিয়া মুখ সরাইয়া লইলেন। এ অঞ্চলে যানবাহনের প্রচলন নাই, সে উদ্দেশ্যে পথ তৈরি করিয়াও কেহ রাখে নাই। গোশকট মাঠ ভাঙিয়া উঁচু নিচু খানাখন্দ অতিক্রম করিয়া যদৃচ্ছা চলিতে পারে। ভিতরে অর্ধসাহিতভাবে পড়িয়া আনন্দ সন্ন্যাসীর কথার সুরটাই আমার কানের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল। রাগ করিয়া আসি নাই। ও বস্তুটা লাভেরও নয়, লোভেরও নয়। কেবলই মনে হইতে লাগিল, এও যদি সত্য হইত। কিন্তু সত্য নয়, সত্য হইবার পথ নাই। মনে মনে বলিতে লাগিলাম, রাগ করিব কাহার উপরে, কিসের জন্য, কি তাহার অপরাধ? ঝরনার জলধারার অধিকার লইয়াই বিবাদ করা চলে, কিন্তু উৎসমুখে জলই যদি শেষ হইয়া থাকে, তো শুষ্ক খাদের বিরুদ্ধে মাথা কুড়িয়া মরিব কোন ছলনায়? এমনই করিয়া কতক্ষণ যে কাটিয়াছিল হুঁশ করি নাই। হঠাৎ খালের মধ্যে গাড়ি গড়াইয়া পড়ায় ঝাঁকুনি খাইয়া উঠিয়া বসিলাম। সম্মুখের চটের পর্দা সরাইয়া মুখ বাড়াইয়া দেখিলাম সন্ধ্যা হয় নাই। সন্ধ্যা হয় হয়। গাড়ি চালকটি ছেলে মানুষ, বোধ করি বছর 15 বেশি হইবে না। বলিলাম, ওরে, এত জায়গা থাকতে খানায় নামলি কেন? ছেলেটি তাহার রাঢ় দেশের ভাষায় তৎক্ষণাৎ জবাব দিল, নামব কিসের তরে? বলদ আপনি নেমে গেল। নেমে গেল কি রে? তুই গরু সামলাতে পারিস নে? না, বলদ নতুন যে। খুব ভালো, কিন্তু এদিকে যে অন্ধকার হয়ে গেল, গঙ্গামাটি আর কত দূরে? তার কি জানি, গঙ্গামাটি কখনো আসছে নাকি? বলিলাম, কখনো যদি আসনি বাবা, তবে আমার উপরেই বা এত প্রসন্ন হলে কেন? কাউকে জিজ্ঞেস কর না রে, গঙ্গামাটি আর কত দূর? উত্তরে সে কহিল, এদিকে লোক আছে নাকি? নেই। ছেলেটার আর যাই দোষ থাক, জবাবগুলি যেমন সংক্ষিপ্ত তেমনি প্রাঞ্জল। জিজ্ঞাসা করিলাম, তুই গঙ্গামাটির পথ চিনিস তো? তেমনি সুস্পষ্ট উত্তর। কহিল, না। তবে এলি কেন রে? মামা বললে বাবুকে নিয়ে যা, এই সোজা দক্ষিণে গিয়ে পূবে বাঘ ধরলেই গঙ্গামাটি, যাবি আর আসবি। সম্মুখে অন্ধকার রাত্রি, আর বেশি বিলম্বও নাই। এতক্ষণ তো চোখ বুজিয়া নিজের চিন্তাতেই মগ্ন ছিলাম। ছেলেটার কথা এবার ভয় পাইয়া বলিলাম, এই সোজা দক্ষিণের বদলে উত্তরে গিয়ে পশ্চিমে বাঘ ধরিস নি তোরে? ছেলেটা কহিল, তার কি জানি। বলিলাম, জানিস নে তো চল, দুজনে অন্ধকারে জমের বাড়ি যাই। হতভাগা, পথ চিনিস নে তো এলি কেন? তোর বাপ আছে?
না। মা আছে? না, মরে গেছে। আপদ গেছে। চল তাহলে আজ রাত্রে তাদের কাছেই যাওয়া যাক। তোর মামার শুধু বুদ্ধি বিবেচনা নয়, দয়া মায়া আছে। আর খানিকটা অগ্রসর হওয়ার পর ছেলেটা কাঁদিতে লাগিল, জানাইল যে সে আর যাইতে পারিবে না। জিজ্ঞাসা করিলাম, থাকবি কোথায়? সে জবাব দিল যে সে ঘরে ফিরিয়া যাইবে। কিন্তু এই অবেলা সন্ধ্যাবেলায় আমার উপায়? পূর্বে বলিয়াছি ছেলেটি স্পষ্টবাদী। কহিল, তুমি বাবু নেমে যাও, মামা বলে দেছে ভাড়া 5 কম দিলে আমাকে মারবে। কহিলাম, আমার জন্য তুমি মার খাবে সে কেমন কথা? একবার ভাবিলাম এই গাড়িতেই যথাস্থানে ফিরিয়া যায়, কিন্তু কেমন যেন প্রবৃত্তি হইল না। রাত্রি আসন্ন, স্থান অপরিচিত, লোকালয় যে কোথায় এবং কত দূরে বুঝিবার জো নাই। কেবল সুমুখে একটা বড় আম কাঁঠালের বাগান দেখিয়া অনুমান করিলাম গ্রাম বোধ হয় খুব বেশি দূরে হইবে না। আশ্রয় হয়তো একটা মিলিবে, আর যদি নাই মিলে তাহাতেই বাকি, না হয় এমনি করিয়াই এবার যাত্রা শুরু হইবে। নামিয়া ভাড়া চুকাইয়া দিলাম। দেখিলাম ছেলেটির শুধু কথাই নয়, কাজের ধারাও চমৎকার স্পষ্ট। নিমেষে গাড়ির মুখ ফিরাইয়া লইল। বৃষযুগল গৃহ প্রত্যাগমনের ইঙ্গিত মাত্র চোখের পলকে অদৃশ্য হইয়া গেল। এতক্ষণ আপনারা শুনলেন ১২তম পরিচ্ছদ। এখন শুনবেন ১৩তম পরিচ্ছদ। সন্ধ্যা শেষ হইল বলিয়া, কিন্তু রাত্রির অন্ধকার গাঢ়তর হইয়া উঠিতে তখনও বিলম্ব ছিল। এই সময়টুকুর মধ্যে যেমন করিয়া হোক আশ্রয় খুঁজিয়া বাহির করিতে হইবে। এ কাজ আমার পক্ষে নতুনও নহে, কঠিন বলিয়াও কোনো দিন ভয় হয় নাই। কিন্তু আজ সেই আমবাগানের পাশ দিয়া পায়ে চলার পথে রেখা ধরিয়া যখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম, তখন কেমন যেন উদ্বিগ্ন লজ্জায় মনের ভেতরটা ভরিয়া আসিতে লাগিল। ভারতের অন্যান্য প্রদেশের সঙ্গে একদিন ঘনিষ্ঠ পরিচয় ছিল, কিন্তু এখন যে পথে চলিয়াছি সে বাংলার রাঢ় দেশ। ইহার সম্বন্ধে তো কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু এ কথা স্মরণ হইল না যে সে সকল দেশের সম্বন্ধেও একদিন এমনই অনভিজ্ঞই ছিলাম। জ্ঞান যাহা কিছু পাইয়াছি তাহা এমনি করিয়াই আপনাকে সঞ্চয় করিতে হইয়াছিল, অপরে করিয়া দেয় নাই। আসল কথা, কিসের জন্য যে সেদিন দ্বার আমার সর্বত্রই মুক্ত ছিল এবং আজ সংকোচ ও দ্বিধায় তাহা অবরুদ্ধ প্রায়, সেই কথাটাই ভাবিয়া দেখিলাম না। সেদিনের সে যাওয়ার মধ্যে কৃত্রিমতা ছিল না, কিন্তু আজ যাহা করিতেছি সে শুধু সেদিনের নকল মাত্র। সেদিন বাহিরের অপরিচিত ছিল আমার পরমাত্মীয়, তাদের পরে নিজের ভারার্পণ করিতে তখন বাধে নাই, কিন্তু সেই ভার আজ ব্যক্তিবিশেষের প্রতি একান্তভাবে ন্যস্ত হইয়া সমস্ত ভারকেন্দ্রটাই অন্যত্র অপসারিত হইয়া গিয়াছে। তাই আজ অজানা অচেনার মধ্যে চলিবার পা দুটো আমার প্রতি পদেই ভারী হইয়া আসিতেছে। সেই দিনের সেই সব সুখ দুঃখের ধারণায় আজ কতই না প্রভেদ। তথাপি চলিতে লাগিলাম। এই বনের মধ্যে রাত্রি যাপনের সাহসও নাই, শক্তিও গেছে। আজিকার মতো কিছু একটা পাইতেই যে হইবে। ভাগ্য ভালো, খুব বেশি দূর হাঁটিতে হইল না। পত্রঘন কি একটা গাছের ফাঁক দিয়া অট্টালিকার মতো দেখা গেল। সেই পথটুকু ঘুরিয়া তাহার সম্মুখে গিয়া উপস্থিত হইলাম। অট্টালিকাই বটে, কিন্তু মনে হইল জনহীন। সম্মুখে লোহার গেট, কিন্তু ভাঙা। শিকলগুলার অধিকাংশই লোকে খুলিয়া লইয়া গিয়াছে।
ভিতরে ঢুকিয়া পড়িলাম। খোলা বারান্দা, বড় বড় দুটি ঘর, একটা বন্ধ, এবং যেটা খোলা তাহার দ্বারে আসিবা মাত্র একজন কঙ্কালসার মানুষ বাহিরে আসিয়া দাঁড়াইল। দেখিলাম ঘরের 4 কোণে 4টা লোহার খাট। একদিন গদি পাতা ছিল, কিন্তু কালক্রমে চটগুলো লুপ্ত হইয়াছে। আছে শুধু ছোবড়ার এবং কিছু কিছু তখনও অবশিষ্ট। একটা তেপাই, গোটা কয়েক টিন ও এনামেলের পাত্র। তাহাদের স্ত্রী ও বর্তমান অবস্থা বর্ণনাতীত। অনুমান যাহা করিয়াছিলাম তাহাই বটে। বাড়িটি হাসপাতাল। এই লোকটি বিদেশী। চাকরি করিতে আসিয়া পীড়িত হইয়া দিন 15 হইল ইনডোর পেশেন্ট হইয়া আছে। লোকটির সহিত প্রথম আলাপ এইরূপ ঘটিল। বাবু মশাই, গোটা 4 পয়সা দেবেন? কেন বলো তো? খিদেই মরি বাবু, মুড়ি টুড়ি দুটো কিনে খাবো। জিজ্ঞাসা করিলাম, তুমি রোগী মানুষ, যা তা খাওয়া তোমার বারণ নয়? আগে না। এখানে তোমাকে খেতে দেয় না? লোকটি জানাইল যে সকালে 1 বাটি সাগু দিয়াছিল, তাহা সে কোন কালে খাইয়া ফেলিয়াছে। তখন হইতে সে গেটের কাছে বসিয়া থাকে। ভিক্ষা পায় তো আরেক বেলা খাওয়া চলে, না হয়তো উপবাসে কাটে। ডাক্তার একজন আছেন, বোধহয় যৎসামান্য হাত খরচা মাত্র বন্দোবস্ত আছে। সকালবেলায় 1 বার করিয়া তাহার দেখা পাওয়া যায়। আর একটা লোক নিযুক্ত আছে, তাহাকে কম্পাউন্ডারি হইতে শুরু করিয়া লণ্ঠনে তেল দেওয়া পর্যন্ত সমস্তই করিতে হয়। পূর্বে একজন চাকর ছিল বটে, কিন্তু মাস 6 হইল মাহিনা না পাওয়ায় রাগ করিয়া চলিয়া গিয়াছে। এখনো নতুন কেহ ভর্তি হয় নাই। জিজ্ঞাসা করিলাম, ঝাটপাট কে দেয়? লোকটি বলিল, আজকাল আমিই দিই। আমি চলে গেলে আবার যে নতুন রোগী আসবে সেই দেবে। কহিলাম, বেশ ব্যবস্থা। হাসপাতালটি কার জন্য? লোকটি আমাকে ওদিকের বারান্দায় লইয়া গেল। কড়ি হইতে একটি টিনের লণ্ঠন ঝুলিতেছে। কম্পাউন্ডার বাবু বেলাবেলি সেটি জ্বালিয়া দিয়া কাজ সারিয়া ঘরে চলিয়া গিয়াছেন। দেওয়ালের গায়ে আটা মস্ত একটা মর্মর প্রস্তর ফলক, সোনার জল দিয়া ইংরাজি অক্ষরে আগাগোড়া খোদাই করা সন তারিখ সম্বলিত শিলালিপি। জেলার যে সাহেব ম্যাজিস্ট্রেট দয়া করিয়া ইহার উদ্বোধন কার্য সম্পন্ন করিয়াছিলেন, তাহার নাম ধাম সর্বাগ্রে নিচে প্রশস্তি পাঠ। কে একজন রায়বাহাদুর তাহার রত্নগর্ভা মাতার স্মৃতি রক্ষার্থে জননী জন্মভূমিতে এই হাসপাতাল প্রতিষ্ঠা করিয়াছেন। আর শুধু মাতা পুত্রই নয়, ঊর্ধ্বতন 3-4 পুরুষের বিবরণ। বোধ করি ছোটোখাটো কুলকারিকা বলিলেও অত্যুক্তি হয় না। লোকটি যে রাজ সরকারের রায়বাহাদুরের যোগ্য, তাহাতে লেশমাত্র সন্দেহ নেই। কারণ টাকা নষ্ট করার দিক দিয়া ত্রুটি ছিল না। ইট ও কাঠ এবং বিলাতের আমদানি লোহার কড়িবর্গার বিল মিটাইয়া অবশিষ্ট যদি বা কিছু থাকিয়া থাকে, সাহেব শিল্পীর হাতে বংশগৌরব লেখাইতেও তাহা নিঃশেষিত হইয়াছে। ডাক্তার ও রোগীর ঔষধ ও পথ্যাদির ব্যাপারে ব্যবস্থা করিবার হয়তো টাকা ছিল না, ফুসরত ছিল না। প্রশ্ন করিলাম, রায়বাহাদুরের বাড়ি কোথায়? সে কহিল, বেশি দূরে নয়, কাছেই। এখন গেলে দেখা হবে? আগে না, বাড়িতে তালা বন্ধ, তারা সব কলকাতায় থাকেন। জিজ্ঞাসা করিলাম, কবে আসেন জানো? লোকটি বিদেশী, সঠিক সংবাদ দিতে পারিল না। তবে কহিল যে বছর 3 পূর্বে একবার আসিয়াছিলেন, এ কথা সে ডাক্তারবাবুর মুখে শুনিয়াছে। সর্বত্র একই দশা। অতএব দুঃখ করিবার পর্যালোচনা করার চেয়ে জরুরি কাজ বাকি ছিল।
লোকটিকে কিছু পয়সা দিয়া জানিয়া লইলাম যে নিকটেই একঘর চক্রবর্তী ব্রাহ্মণের বাটি, তাহারা অতিশয় দয়ালু এবং রাত্রিটার মতো আশ্রয় মিলিবেই। সে নিজেই রাজি হইয়া আমাকে সঙ্গে লইয়া চলিল। কহিল, তাহাকে তো মুদির দোকানে যাইতেই হইবে, একটুখানি ঘুরপথ, কিন্তু তাহাতে কিছু যায় আসে না। চলিতে চলিতে তাহার কথাবার্তায় বুঝিলাম এই দয়ালু ব্রাহ্মণ পরিবার হইতে সে পথ্যাপথ্য অনেক রাত্রি গোপনে সংগ্রহ করিয়া খাইয়াছে। মিনিট 10 হাঁটিয়া চক্রবর্তীর বহির্বাটিতে আসিয়া উপস্থিত হইলাম। আমার পথপ্রদর্শক ডাক দিয়া কহিল, ঠাকুরমশাই ঘরে আছেন? কোনো সাড়া আসিল না। ভাবিয়াছিলাম কোনো সম্পন্ন ব্রাহ্মণ বাটিতে আতিথ্য লইতে চলিয়াছি, কিন্তু ঘরদ্বারের শ্রী দেখিয়া মনটা দমিয়া গেল। ওদিকে সাড়া নাই, এদিকে আমার সঙ্গীর অধ্যাবসায় অপরাজেয়। তাহা না হইলে এই গ্রাম ও এই হাসপাতালে বহুদিন পূর্বেই তাহার রুগ্ন আত্মা স্বর্গীয় হইয়া তবে ছাড়িত। সে ডাকের উপর ডাক দিতেই লাগিল। হঠাৎ জবাব আসিল, যা যা, আজ যা, যা বলছি। লোকটি কিছুমাত্র বিচলিত হইল না, প্রত্যুত্তরে কহিল, কে এসেছে বার হয়ে দেখুন না। কিন্তু বিচলিত হইয়া উঠিলাম আমি, যেন চক্রবর্তীর পরম পূজ্য গুরুদেব গৃহ পবিত্র করিতে অকস্মাৎ আবির্ভূত হইয়াছে। নেপথ্যে কণ্ঠস্বর মুহূর্তে মোলায়েম হইয়া উঠিল, কে রে ভীম? বলিতে বলিতে গৃহস্বামী দ্বারপথে দেখা দিলেন। পরনের বস্ত্রখানি মলিন এবং অতিশয় ক্ষুদ্র। অন্ধকারে তাহার বয়স অনুমান করিতে পারিলাম না, কিন্তু খুব বেশি বলিয়াও মনে হইল না। পুনশ্চ জিজ্ঞাসা করিলেন, কে রে ভীম? বুঝিলাম আমার সঙ্গীর নাম ভীম। ভীম বলিল, ভদ্রলোক, বামুন, পথ ভুলে হাসপাতালে গিয়ে হাজির। আমি বলি, ভয় কি, চলুন না, ঠাকুরমশায়ের বাড়িতে রেখে আসি, গুরু আদরে থাকবেন। বস্তুত ভীম অতিশয়োক্তি করে নাই। চক্রবর্তী আমাকে পরম সমাদরে গ্রহণ করিলেন, স্বহস্তে মাদুর পাতিয়া বসিতে দিলেন এবং তামাক ইচ্ছা করি কিনা জানিয়া লইয়া ভিতরে গিয়া নিজেই তামাক সাজিয়া আনিলেন। বলিলেন, চাকরগুলো সব জ্বরে পড়ে রয়েছে, করি কি? শুনিয়া অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলাম। ভাবিলাম, এক চক্রবর্তীর গৃহ ছাড়িয়া আর এক চক্রবর্তীর গৃহে আসিয়া পড়িলাম। কে জানে আতিথ্যটা এখানে কিরূপ দাঁড়াইবে। তথাপি হুকাটা হাতে পাইয়া টানিবার উপক্রম করিয়াছি, সহসা অন্তরাল হইতে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন আসিল, হ্যাঁ গা, কে মানুষটা এলো? অনুমান করিলাম ইনিই গৃহিণী। জবাব দিতে চক্রবর্তীরই শুধু গলা কাঁপিল না, আমারও যেন হৃৎকম্প হইল। তিনি তাড়াতাড়ি বলিলেন, মস্তলোক গো মস্তলোক, অতিথি ব্রাহ্মণ নারায়ণ পথ ভুলে এসে পড়েছেন, শুধু রাত্রিটা, ভোর না হতেই আবার সকালেই চলে যাবেন। ভিতর হইতে জবাব আসিল, হ্যাঁ, সবাই আসে পথ ভুলে, মুখ পোড়া অতিথির আর কামাই নেই। ঘরে না আছে এক মুঠো চাল, না আছে এক মুঠো ডাল, খেতে দেবে কে উনুনের পাশ? আমার হাতের হুকা হাতেই রহিল। চক্রবর্তী কহিলেন, আহা, কি যে বলো তুমি, আমার ঘরে আবার চাল ডালের অভাব। চলো চলো, ভেতরে চলো, সব ঠিক করে দিচ্ছি। চক্রবর্তী গৃহিণী ভিতরে যাইবার জন্য বাহিরে আসেন নাই। বলিলেন, কি ঠিক করে দেবে শুনি? আছে তো খালি মুঠোখানেক চাল, ছেলে মেয়ে দুটোকে রাত্রির মতোই সিদ্ধ করে দেব, বাচ্চাদের উপসী রেখে ওকে দেব গিলতে, মনেও করো না। মা ধরিত্রী, দ্বিধা হও,
না না করিয়া কি একটা বলিতে গেলাম, কিন্তু চক্রবর্তীর বিপুল ক্রোধে তাহা ভাসিয়া গেল। তিনি তুমি ছাড়িয়া যখন তুই ধরিলেন এবং অতিথি সৎকার লইয়া স্বামী স্ত্রীতে যে আলাপ শুরু হইল, তাহার ভাষাও যেমন গভীরতাও তেমনি। আমি টাকা লইয়া বাহির হই নাই, পকেটে সামান্য যাহা কিছু ছিল তাহাও খরচ হইয়া গিয়াছিল। শুধু গলায় সোনার বোতাম ছিল, কিন্তু কে বা কাহার কথা শোনে। ব্যাকুল হইয়া একবার উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিতে চক্রবর্তী সজোরে আমার হাত চাপিয়া ধরিয়া কহিলেন, অতিথি নারায়ণ, বিমুখ হয়ে গেলে গলায় দড়ি দেব। গৃহিণী কিছুমাত্র ভীত হইলেন না, তৎক্ষণাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিয়া কহিলেন, তাহলে তো বাঁচি, ভিক্ষে শিক্ষে করে বাচ্চাদের খাওয়ায়। এদিকে আমার তো প্রায় হিতাহিত জ্ঞান লোপ পাইবার উপক্রম করিয়াছিল। হঠাৎ বলিয়া উঠিলাম, চক্রবর্তী মশাই, সে না হয় আর একদিন ভেবে চিনতে ধীরে সুস্থে করবেন, করাই ভালো, কিন্তু সম্প্রতি আমাকে হয় ছাড়েন, না হয় একগাছা দড়ি দিন, ঝুলে পড়ে আপনার আতিথ্যের দায় থেকে মুক্ত হই। চক্রবর্তী অন্তঃপুর লক্ষ্য করিয়া হাঁকিয়া বলিলেন, আক্কেল হলো? বলি, শিখলি কিছু? পাল্টা জবাব আসিল, হ্যাঁ। মুহূর্ত কয়েক পরে ভেতর হইতে শুধু একখানি হাত বাহির হইয়া দুম করিয়া একটা পিতলের ঘড়া বসাইয়া দিয়া আদেশ হইল, যাও, শ্রীমন্তের দোকানে এটা রেখে চাল ডাল তেল নুন নিয়ে এসো গে। দেখো যেন মিনসে হাতে পেয়ে সব কেটে না নেয়। চক্রবর্তী খুশি হইয়া উঠিলেন, বলিলেন, আরে না না, এ কি ছেলের হাতের নাড়? চট করিয়া হোকাটা তুলিয়া লইয়া বার কয়েক টান দিয়া কহিলেন, আগুনটা নিবে গেছে। গিন্নি, দাও দেখি কলকেটা পাল্টে, একবার খেয়েই যাই, যাব আর আসব। এই বলিয়া তিনি কলিকাটা হাতে লইয়া অন্দরের দিকে বাড়াইয়া দিলেন। ব্যাস, স্বামী স্ত্রীতে সন্ধি হইয়া গেল। গৃহিণী তামাক সাজিয়া দিলেন, কর্তা প্রাণ ভরিয়া ধূমপান করিলেন। প্রসন্ন চিত্তে হুকোটি আমার হাতে দিয়া ঘড়া হাতে করিয়া বাহির হইয়া গেলেন। চাল আসিল, ডাল আসিল, তেল আসিল, নুন আসিল। যথাসময়ে রন্ধনশালায় আমার ডাক পড়িল। আহারে বিন্দুমাত্র রুচি ছিল না, তথাপি নিঃশব্দে খেলাম। কারণ আপত্তি করা শুধু নিষ্ফল নয়, না বলিতে আমার আতঙ্ক হইল। এই জীবনে বহুবার বহু স্থানেই আমাকে অযাচিত আতিথ্য গ্রহণ করিতে হইয়াছে। সর্বত্রই সমাদৃত হইয়াছি বলিলে অসত্য বলা হইবে, কিন্তু এমন সংবর্ধনাও কাহারও ভাগ্যে জোটে নাই। কিন্তু শিক্ষার তখনও বাকি ছিল। গিয়া দেখিলাম উনুন জ্বলিতেছে এবং অন্নের পরিবর্তে কলাপাতায় চাল ডাল ও একটা পিতলের হাঁড়ি। চক্রবর্তী উৎসাহ ভরে কহিলেন, দিন হাঁড়িটা চড়িয়ে, চটপট হয়ে যাবে। খাঁটি মসুরের চচ্চড়ি, আলু ভাতে তোফা লাগবে খেতে, ঘি আছে গরম গরম। চক্রবর্তীর রসনা সরস হইয়া উঠিল, কিন্তু আমার কাছে ব্যাপারটা আরও জটিল হইয়া উঠিল। কিন্তু পাছে আমার কোনো কথায় বা কাজে আবার একটা প্রলয়কাণ্ড বাঁধিয়া যায়, এই ভয়ে তাহার নির্দেশ মতো হাঁড়ি চড়াইয়া দিলাম। চক্রবর্তী গৃহিণী আড়ালে ছিলেন। স্ত্রীলোকের চক্ষে আমার অপটু হস্ত গোপন রহিল না। এবার তিনি আমাকে উদ্দেশ করিয়া কথা কহিলেন, তাহার আর যা দোষী থাক, সংকোচ বা চক্ষুলজ্জা বলিয়া যে শব্দগুলো অভিধানে আছে, তাহাদের অতিবাহুল্য দোষ যে তাহার ছিল না, এ কথা বোধ করি অতি বড় নিন্দুকেও স্বীকার না করিয়া পারিবে না। তিনি কহিলেন, তুমি তো বাছা রান্নার কিছুই জানো না। আমি তৎক্ষণাৎ মানিয়া লইয়া বলিলাম, আগে না। তিনি বলিলেন, কর্তা বলছিলেন বিদেশি লোক, কে জানবে, কে বা শুনবে। আমি বললাম, তা হতে পারে না।
একটা রাত্রিরের জন্য এক মুঠো ভাত দিয়ে মানুষের জাত মারতে পারবো না। আমার বাবা অগ্রদানী বামুন। আমার যে আপত্তি নাই এবং ইহা অপেক্ষা গুরুতর পাপ ইতিপূর্বে করিয়াছি, এ কথা বলিতেও কিন্তু আমার সাহস হইল না, পাছে স্বীকার করিলেও কোনো বিভ্রাট ঘটে। মনের মধ্যে শুধু একটিমাত্র চিন্তা ছিল, কেমন করিয়া রাত্রি কাটিবে এবং কেমন করিয়া এই বাড়ির নাগবাস হইতে অব্যাহতি লাভ করিব। সুতরাং নির্দেশ মতো খিচুড়িও রাঁধিলাম এবং পিণ্ড পাকাইয়া গরম ঘি দিয়া তোফা গেলিবার চেষ্টাও করিলাম। এ অসাধ্য যে কি করিয়া সম্পন্ন করিলাম আজও বিদিত নয়। কেবলই মনে হইতে লাগিল, চাল ডালের তোফা পিণ্ড পেটের মধ্যে গিয়া পাথরের পিণ্ড পাকাইতেছে। অধ্যাবসায়ে অনেক কিছুই হয়, কিন্তু তাহারও সীমা আছে। হাত মুখ ধুইবারও অবসর মিলিল না, সমস্ত বাহির হইয়া গেল। ভয়ে শীর্ণ হইয়া উঠিলাম, কারণ এগুলো যে আমাকেই পরিষ্কার করিতে হইবে তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে শক্তি আর ছিল না। চোখের দৃষ্টি ঝাপসা হইয়া উঠিল। কোনো মতে বলিয়া ফেলিলাম, কোথাও আমাকে একটু শোবার জায়গা দিন, মিনিট পাঁচেক সামলে নিয়ে আমি সমস্ত পরিষ্কার করে দেব। ভাবিয়াছিলাম প্রত্যুত্তরে কি যে শুনিব জানি না, কিন্তু আশ্চর্য হইয়া চক্রবর্তী গৃহিণীর ভয়ানক কণ্ঠস্বর কোমল হইয়া উঠিল। এতক্ষণ তিনি অন্ধকার হইতে আমার সম্মুখে আসিলেন। বলিলেন, তুমি কেন বাবা পরিষ্কার করিতে যাইবে? আমি সাফ করে ফেলছি। বাইরের বিছানাটা এখনো করে উঠতে পারিনি। ততক্ষণে এসো, তুমি আমার ঘরে গিয়ে শোবে। না বলিবার সামর্থ্যও নাই। নীরবে অনুসরণ করিয়া তাহারই শতচিহ্ন শয্যায় আসিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িলাম। অনেক বেলায় যখন ঘুম ভাঙিল, তখন মাথা তুলিবারও শক্তি ছিল না, এমনই জ্বর। সহজে চোখ দিয়া আমার জল পড়ে না, কিন্তু এত বড় অপরাধের যে এখন কেমন করিয়া কি জবাবদিহি করিব, এই কথা ভাবিয়া নিঝক ও নিরবচ্ছিন্ন আতঙ্কেই আমার দুই চক্ষু অশ্রু পরিপূর্ণ হইয়া উঠিল। বহুবার বহু নিরুদ্দেশ যাত্রাতেই বাহির হইয়াছি, কিন্তু এতখানি বিড়ম্বনা জগদীশ্বর আর কখনো অদৃষ্টে লিখেন নাই। আর একবার প্রাণপণে উঠিয়া বসিবার প্রয়াস করিলাম, কিন্তু কোনো মতেই মাথা সোজা করিতে না পারিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িলাম। আজ চক্রবর্তী গৃহিণীর সহিত মুখোমুখি আলাপ হইল। বোধহয় অত্যন্ত দুঃখের মধ্য দিয়াই নারীর সত্যকার গভীর পরিচয়টুকু লাভ করা যায়। তাহাকে চিনিয়া লইবার এমন কোষ্ঠী পাথরও আর নাই। তাহার হৃদয় জয় করিবার এত বড় অস্ত্রও পুরুষের হাতে আর দ্বিতীয় নাই। আমার শয্যা পার্শ্বে আসিয়া বলিলেন, ঘুম ভেঙেছে বাবা? চাহিয়া দেখিলাম তাহার বয়স বোধহয় 40-এর কাছাকাছি, কিছু বেশি হইতেও পারে। রংটি কালো, কিন্তু চোখ মুখ সাধারণ ভদ্র গৃহস্থ ঘরের মেয়েদের মতোই। রুক্ষতার কোথাও কিছু নাই, আছে শুধু সর্বাঙ্গ ব্যপ্ত করিয়া গভীর দরিদ্র ও অনশনের চিহ্ন আঁকা। চোখ মেলিয়া চাহিলেই তাহা ধরা পড়ে। কহিলেন, কাল আধারে দেখতে পাইনি বাবা, কিন্তু আমার বড় ছেলে বেঁচে থাকলে তার তোমার বয়সই হতো। ইহার আর উত্তর কি? তিনি হঠাৎ কপালে হাত ঠেকাইয়া বলিলেন, জ্বরটা এখনো খুব রয়েছে? আমি চোখ বুজিয়াছিলাম। চোখ বুজিয়াই কহিলাম, কেউ একটুখানি সাহায্য করলে বোধহয় হাসপাতালে যেতে পারবো, সে তো বেশি দূরে নয়। তাহার মুখ দেখিতে পাইলাম না, কিন্তু আমার কথায় তাহার কণ্ঠস্বর যেন বেদনায় ভরিয়া গেল। বলিলেন, দুঃখের জ্বালায় কাল কি একটা বলেছি বলেই বাবা রাগ করে ওই জমপুরিতে চলে যাবে? আর যাবে বললেই আমি যেতে দেব? এই বলিয়া তিনি ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া
ধীরে ধীরে কহিলেন, আতুরের নিয়ম নেই বাবা। এই যে লোকে হাসপাতালে গিয়ে থাকে, সেখানে কাদের ছোঁয়া খেতে হয় বলো তো? কিন্তু তাতে কি জাত যায়? আমি সাগো বার্লি তৈরি করে দিলে তুমি খেতে পারবে না? আমি ঘাড় নাড়িয়া জানাইলাম যে বিন্দুমাত্র আপত্তি নাই, এবং শুধু পীড়িত বলিয়া নয়, অত্যন্ত নীরোগ শরীরেও আমার ইহাতে বাধা হয় না। অতএব রহিয়া গেলাম। তথাপি সেই চিরদিনের স্মৃতি সহজে ভুলিবার নয়। জ্বর একদিনেই গেল, কিন্তু বাকি দিন কয়টা দুর্বল বলিয়া তাহারা নড়িতে দিল না। কি ভয়ানক দারিদ্র্যের মধ্য দিয়াই এই ব্রাহ্মণ পরিবারের দিন কাটিতেছে, এবং দুর্গতিকে সহস্রগুণে তিক্ত করিয়া তুলিয়াছে বিনা দোষে সমাজের অর্থহীন পীড়ন। চক্রবর্তী গৃহিণী তাহার অবিশ্রান্ত খাটুনির মধ্যেও এতটুকু অবসর পাইলে আমার কাছে আসিয়া বসিতেন, মাথায় কপালে হাত বুলাইয়া দিতেন। ঘটা করিয়া রোগের পথ্য যোগাইতে পারিতেন না। এই ত্রুটি যত্ন দিয়া পূর্ণ করিয়া দেবার কি ঐকান্তিক চেষ্টাই না তাহার দেখিতে পাইতাম। পূর্বে অবস্থা সচ্ছল ছিল, জমিজমাও মন্দ ছিল না, কিন্তু তাহার নির্বোধ স্বামীকে লোকে প্রতারিত করিয়াই এই দুঃখে ফেলিয়াছে। তাহারা আসিয়া ঋণ চাহিত, বলিত দেশে বড় লোক ঢের আছে, কিন্তু এত বড় বুকের পাটা কয়জনের আছে? অতএব এই বুকের পাটা সপ্রমাণ করিতে তিনি ঋণ করিয়া ঋণ দিতেন। প্রথমে হ্যান্ডনোট কাটিয়া এবং পরে স্ত্রীকে গোপন করিয়া সম্পত্তি বন্ধক দিয়া। ইহার ফল অধিকাংশ স্থলেই যাহা হয়, এখানেও তাহাই হইয়াছে। এই কুকার্য যে চক্রবর্তীর অসাধ্য নয়, তাহা একটা রাত্রির অভিজ্ঞতা হইতেই সম্পূর্ণ বিশ্বাস করিলাম। বুদ্ধির দোষে বিষয় সম্পত্তি অনেকেরই যায়, এবং তাহার পরিণামও অত্যন্ত দুঃখের হয়। কিন্তু এই দুঃখ যে সমাজের অনাবশ্যক, অন্ধ নিষ্ঠুরতায় কতখানি বাড়িতে পারে, তাহা চক্রবর্তী গৃহিণীর প্রতি কথায় অস্থিমজ্জায় অনুভব করিলাম। তাহাদের দুইটা মাত্র শোবার ঘর, একটিতে ছেলেমেয়েরা থাকে এবং অন্যটি সম্পূর্ণ অপরিচিত এবং বাহিরের লোক হইয়াও আমি অধিকার করিয়া আছি। ইহাতে আমার সংকোচের অবধি ছিল না। বলিলাম, আজ তো আমার জ্বর ছেড়েছে এবং আপনাদেরও ভারী কষ্ট হচ্ছে। যদি বাইরে ঘরে একটা বিছানা করে দেন তো আমি ভারী তৃপ্তি পাই। গৃহিণী ঘাড় নাড়িয়া কহিলেন, সে কি হয় বাছা? আকাশ মেঘ করে আছে, বৃষ্টি যদি হয় তো ও ঘরে এমন ঠাঁই নাই যে মাথাটুকু রাখা যায়। তুমি রোগা মানুষ, এ ভরসা তো করতে পারি না বাবা। তাহাদের প্রাঙ্গণের একধারে কিছু খড় সঞ্চিত ছিল, তাহা লক্ষ্য করিয়াছিলাম। তাহা ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিলাম, সময়ে মেরামত করে নেননি কেন? ঝড় জলের দিন তো এসে পড়েছে। ইহার প্রত্যুত্তরে জানিলাম যে তাহা সহজে হইবার নয়। পতিত ব্রাহ্মণ বলিয়া এ অঞ্চলের চাষিরা তাহাদের কাজ করে না। গ্রামান্তরে মুসলমান ঘরামি আছে, তাহারাই ঘর ছয়াইয়া দেয়। যে কোনো কারণে হোক এ বৎসরে তাহারা আসিতে পারে নাই। এ প্রসঙ্গে তিনি সহসা কাঁদিয়া ফেলিয়া কহিলেন, বাবা, আমাদের দুঃখের কি সীমা আছে? সে বছর আমার 7-8 বছরের মেয়েটা হঠাৎ কলেরায় মারা গেল। পুজোর সময় আমার ভাইয়েরা গিয়েছিল কাশি বেড়াতে, তাই আর লোক পাওয়া গেল না। ছোট ছেলেটাকে সঙ্গে নিয়ে একা একাই শ্মশানে যেতে হলো। তাও কি সৎকার করা গেল? কাঠকুটা কেউ দিলে না। বাপ হয়ে খুঁড়ে বাচ্চাকে পুঁতে রেখে ইনি ঘরে ফিরে এলেন। বলিতে বলিতে তাহার পুরাতন শোক একেবারে নতুন করিয়া দেখা দিল। চোখ মুছিতে মুছিতে যাহা বলিতে লাগিলেন, তাহার মোট অভিযোগ এই যে তাহাদের পূর্বপুরুষদের কোন কারণে কে শ্রাদ্ধের দান গ্রহণ করিয়াছিলেন, সেই তো অপরাধ। অথচ শ্রাদ্ধ
হিন্দুর অবশ্য কর্তব্য, এবং কেহ না কেহ দান গ্রহণ না করিলে সে শ্রাদ্ধ অসিদ্ধ ও নিষ্ফল হইয়া যায়। তবে দোষটা কোথায়? আর দোষই যদি থাকে তো মানুষকে প্রলুব্ধ করিয়া সে কাজে প্রবৃত্ত করানো কিসের জন্য? এ সকল প্রশ্নের উত্তর দেওয়াও যেমন কঠিন, পূর্ব পিতামহগণের কোনো দুষ্কৃতির শাস্তিস্বরূপ তাহাদের বংশধরগণ এরূপ বিড়ম্বনা ভোগ করিতেছেন, তাহা এতকাল পরে আবিষ্কার করাও তেমনই দুঃসাধ্য। শ্রাদ্ধের দান লওয়া ভালো কি মন্দ জানি না, মন্দ হইলেও একথা সত্য যে ব্যক্তিগতভাবে এ কাজ তাহারা করেন না, অতএব নিরপরাধ। অথচ প্রতিবেশী হইয়া আরেকজন প্রতিবেশীর জীবনযাত্রার পথ বিনা দোষে মানুষে এতখানি দুর্গম ও দুঃখময় করিয়া দিতে পারে, এমন হৃদয়হীন নির্দয় বর্বরতার উদাহরণ জগতে বোধ করি এক হিন্দু সমাজ ব্যতীত আর কোথাও নাই। তিনি পুনশ্চ কহিলেন, এ গ্রামে লোক বেশি নেই, জ্বর আর ওলা ওঠায় অর্ধেক মরে গেছে। এখন আছে শুধু ব্রাহ্মণ, কায়স্থ আর রাজপুত। আমাদের যে কোনো উপায় নেই বাবা, নইলে ইচ্ছে হয় কোনো মুসলমানের গ্রামে গিয়ে বাস করি। বলিলাম, কিন্তু সেখানে তো জাত যেতে পারে। চক্রবর্তী গৃহিণী এ প্রশ্নের ঠিক জবাব দিলেন না। কহিলেন, আমার সম্পর্কে একজন খুড়শ্বশুর আছেন, তিনি দুমকায় চাকরি করতে গিয়ে খ্রিস্টান হয়েছেন। তার তো আর কোনো কষ্টই নেই। চুপ করিয়া রহিলাম। হিন্দু ধর্ম গ্রহণ করিয়া কেহ ধর্মান্তর গ্রহণে মনে মনে উৎসুক হইয়া উঠিয়াছে শুনিলে ক্লেশবোধ হয়, কিন্তু সান্ত্বনাই বা দিব কি বলিয়া? এতদিন জানিতাম অস্পৃশ্য নিজ জাতি যাহারা আছে তাহারাই শুধু হিন্দু সমাজের মধ্যে নির্যাতন ভোগ করে, কিন্তু আজ জানিলাম কেহই বাদ যায় না। অর্থহীন অবিবেচনায় পরস্পরের জীবন দুর্ভর করিয়া তোলাই যেন এ সমাজের মজ্জাগত সংস্কার। পরে অনেককেই জিজ্ঞাসা করিয়াছি, অনেকেই স্বীকার করিয়া বলিয়াছে, ইহা অন্যায়, ইহা গর্হিত। তথাপি নিরাকরণেরও কোনো পন্থায় তাহারা নির্দেশ করিতে পারেন না। এই অন্যায়ের মধ্য দিয়াই তাহারা জন্ম হইতে মৃত্যু পর্যন্ত চলিতে সম্মত আছেন, কিন্তু প্রতিকারের প্রবৃত্তি বা সাহস কোনোটাই তাহাদের নাই। জানিয়া বুঝিয়াও অবিচারের প্রতিবিধান করিবার শক্তি যাহাদের এমন করিয়া তিরোহিত হইয়াছে, সে জাতি যে দীর্ঘকাল বাঁচিবে কি করিয়া ভাবিয়া পাওয়া শক্ত। দিন তিনেক পরে সুস্থ হইয়া একদিন সকালে যাইবার জন্য প্রস্তুত হইয়া বলিলাম, মা, আজ আমাকে বিদায় দিন। চক্রবর্তী গৃহিণীর দুই চক্ষু জলে ভাসিয়া গেল। বলিলেন, দুঃখীর ঘরে অনেক দুঃখ পেলে বাবা, তোমাকে কটু কথাও কম বলিনি। এ কথার উত্তর খুঁজিয়া পাইলাম না। না না, সে কিছুই না, আমি মহা সুখে ছিলাম। আমার কৃতজ্ঞতা ইত্যাদি মামুলি ভদ্রবাক্য উচ্চারণ করিতেও আমার লজ্জাবোধ হইল। বজ্রানন্দের কথা মনে পড়িল। সে একদিন বলিয়াছিল, ঘর ছাড়িয়া আসিলে কি হইবে? এই বাংলাদেশের গৃহে গৃহে মা বোন, সাধ্য কি তাহাদের স্নেহের আকর্ষণ এড়াইয়া যায়? কথাটা কত বড়ই না সত্য। নিরতিশয় দারিদ্র ও নির্বোধ স্বামীর অবিবেচনার আতিশয্য এই গৃহস্থ ঘরের গৃহিণীকে প্রায় পাগল করিয়া দিয়াছে। কিন্তু যে মুহূর্তেই তিনি অনুভব করিলেন আমি পীড়িত, আমি নিরুপায়, আর তাহার ভাবিবার কিছু রহিল না। মাতৃত্বের সীমাহীন স্নেহে আমার রোগ ও পরগৃহবাসের সমস্ত দুঃখ যেন দুই হাত দিয়া মুছিয়া লইলেন। চক্রবর্তী চেষ্টা করিয়া একখানি গোযান সংগ্রহ করিয়া আনিলেন। গৃহিণীর ভারী ইচ্ছা আমি স্নানাহার করিয়া যাই, কিন্তু রৌদ্র বাড়িবার আশঙ্কায় পীড়াপিড়ি করিলেন না। শুধু যাত্রাকালে দেবদেবীর নাম স্মরণ করিয়া চোখ মুছিয়া কহিলেন, বাবা, যদি কখনো এদিকে এসো আর একবার দেখা দিয়ে যেও।
এদিকে আশা কখনো হয় নাই, দেখা দিতেও আর পারি নাই। শুধু বহুদিন পরে শুনিয়াছিলাম রাজলক্ষ্মী কুশারী মহাশয়ের হাত দিয়া তাহাদের অনেকখানি ঋণের অংশ গ্রহণ করিয়াছিল। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।